আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা নমুনা প্রশ্ন নিয়ে পর্যালোচনা করব। 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত এখানে কতগুলো জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর আছে প্লাজমোগ্যামি কি। তোমরা সবাই জানো প্লাজমোগ্যামি কাকে বলে। প্লাজমোগ্যামি আমরা এখানে বলেছিলাম ওই যে শৈবাল ও ছত্রাক পড়ানোর সময় যে প্রাথমিকভাবে দুইটি গ্যামেট মানে শুক্রাণু আর ডিম্বাণু দুইটি গ্যামেটের সাইটোপ্লাজমের মিশ্রণ ঘটে এবং নিউক্লিয়াস দুটি কাছাকাছি আসে, যাকে প্লাজমোগ্যামি বলে। তাহলে এই হলো প্লাজমোগ্যামির সংজ্ঞা। ডাইক্যারিয়ন কি? তাহলে প্লাজমোগ্যামি অবস্থায় যে কোষ উদ্ভূত যে কোষে নিউক্লিয়াস দুইটা পাশাপাশি থাকবে কিন্তু মিশ্রিত হবে না, তাহলে এই ধরনের উদ্ভূত কোষকে ডাইক্যারিয়ন বলে। ধনুষ্টঙ্কার রোগের জীবাণুর নাম কি? তাহলে ধনুষ্টঙ্কার রোগের জীবাণুর নাম কি? কথা বলো না, হ্যাঁ, মিউট হয়ে তারপর নিজের কথা বলো। ধনুষ্টঙ্কার রোগের জীবাণুর নাম কি? কি বলতে পারবা? ক্লোস্ট্রিডিয়াম টিটানি। সাইজন্ট কি? দুইজন অ্যান্সার বলতে পারো। সাইজন্ট কি বলতে পারবে কেউ? ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে সাইজন্ট বলে। একটি গোলাকার ভাইরাসের উদাহরণ দাও, যেমন পোলিও। একজনের সংজ্ঞা দাও। একজন কাকে বলে? এটা কোথায় দেখা যায়, কেউ বলতে পারবা? একজন স্যার ওই ডিএনএ আরএনএ এর যে অংশটা বাদ দিয়ে দিতে হয় আর যেটা রাখতে হয় সেখানে ট্রান্সক্রিপশনে। এমআরএনএ গঠনে আমরা দেখব যে প্রি এমআরএনএ বলে একটা যে ছিল গঠন, প্রি এমআরএনএ। তাহলে প্রি এমআরএনএ যে জিনগুলো ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশ নেয় তাকে আমরা বলবো এক্সন। এফএডি এর পুনরূপ ইংরেজিতে বলতে পারবা? ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। গুড, থ্যাংক ইউ। অ্যাপো এনজাইম কাকে বলে? কারো জানা আছে? কনজুগেটেড এনজাইম বা যুগ্ম এনজাইমের যে প্রোটিন অংশ তাকে বলা হবে অ্যাপো এনজাইম। মিথজীবিতার সংজ্ঞা দাও, পারবা? তাহলে এর সংজ্ঞা হবে কি? দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পর ঘনিষ্ঠ সহাবস্থানের ফলে একে অপরের দ্বারা উপকৃত হলে তাকে আমরা বলি মিথজীবিতা। মিথজীবিতা বা মিথস্ক্রিয়া। আচ্ছা, আবার বলছি, কি বললাম? দুইটি ভিন্ন প্রজাতির জীব গোষ্ঠী পরস্পর ঘনিষ্ঠ সহাবস্থানের ফলে একে অপরের দ্বারা উপকৃত হয়, তখন এই ধরনের সংগঠনকে মিথজীবিতা বলে। যেমন আমরা বলতে পারি শৈবাল আর ছত্রাক মিলে তৈরি হয় লাইকেন, এটা একটা মিথজীবিতার সংজ্ঞা হতে পারে। লাইকেন। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড কাকে বলে, কে বলতে পারবে? এখনো নিউক্লিওসাইড একটি নাইট্রোজেন গঠিত কারণ পেন্টোজ সুগার আর ফসফেট বলতে পারি আমরা এখনো পেন্টোজ সুগার, তারপরে এখনো নাইট্রোজেনাস বেস আর এখনো ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড হয়। বা আমরা এটাও বলতে পারি যে নিউক্লিক অ্যাসিডের একক, নিউক্লিক অ্যাসিডের গঠনগত একককে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড বলা হয়। এতে 5 কার্বন বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য এইটা সেটা থাকে। বলা যায় আমরা এটা বলতে পারি 5 পেন্টোজ শর্করা, তারপরে একটা এখনো নাইট্রোজেনাস বেস আর এখনো ফসফেট, এটা বলতে পারি। আর একটা ফসফেট। হ্যাঁ, আবার এটাও বলতে পারি যে নিউক্লিক অ্যাসিডের গঠন। আচ্ছা, মেটাকাইনেসিস কি?
স্যার কোষের বিভাজনের মেটাফেজ দশা স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস দেওয়াকে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। আচ্ছা, আরেকটু পরিষ্কার করে কেউ বলো, আরেকটু পরিষ্কার করে কেউ বলো। মেটাকাইনেসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় দেখা যায়, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় দেখা যায়। হ্যাঁ, তো এই মেটাফেজ দেখা যায়। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকাকে আমরা বলবো মেটাকাইনেসিস। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের স্যার ওই বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়াটা হ্যাঁ, মেটাফেজ পর্যায়ে। হ্যাঁ। সিন্যাপসিস কাকে বলে বলতে পারবা? সিন্যাপসিস দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। হ্যাঁ, এটা আমরা জানি মায়োসিস এক প্রোফেজ একের জাইগোটিনের উপপর্যায়ের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখবো নমুনা অনুধাবনমূলক কোশ্চেন। এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা মার্ক হবে 2। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন হলো মানুষের জনন মাতৃকোষে জাইগোটিন উপপর্যায়ে কয়টি বায়োবিলিয়ান গঠিত হয়? তোমাদের অনেকেরই দেখা যায় যে অনুধাবনমূলক কোশ্চেনগুলোতে একটু সমস্যা হয়। যেমন এখানে বলা হয়েছে লাস্টে বায়োবিলিয়ান গঠিত হয়। মানুষের জনন মাতৃকোষে জাইগোটিন উপপর্যায়ে কয়টি বায়োবিলিয়ান গঠিত হয়? ঠিক আছে, তাহলে মানুষের জনন মাতৃকোষে কয়টা ক্রোমোজোম থাকে এটাকে তোমাকে জানতে হবে। কয়টা ক্রোমোজোম থাকে? স্যার তার অর্ধেক। মানুষের মানুষের জনন মাতৃকোষে কয় জোড়া ক্রোমোজোম বা কয়টি ক্রোমোজোম থাকে? স্যার ওই 4টি ক্রোমোজোম 4টা। না, হয় নাই। স্যার মানুষের জনন মাতৃকোষে কয়টা ক্রোমোজোম বা কয় জোড়া ক্রোমোজোম থাকবে কে বলতে পারবে? 23 জোড়া। কয় জোড়া ক্রোমোজোম থাকবে? স্যার ওইটা 23 জোড়া। 23 জোড়া। 23 জোড়া। তাহলে যদি 23 জোড়া ক্রোমোজোম হয় মানে 46টি ক্রোমোজোম। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আমরা লেপ্টোটিন হয়ে যখন জাইগোটিনে আসবো, যেহেতু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, হ্যাঁ, বা 23 জোড়া, তাহলে বাইভ্যালেন্ট হবে কয়টা? 23টা। 23টা। হ্যাঁ, কারণ আমরা জানি, আমরা পড়ে আসছি যে জনন মাতৃকোষ, উদ্ভিদের জনন মাতৃকোষ ছিল ক্রোমোজোম সংখ্যা 4টা, আর জাইগোটিনে হয়েছিল বাইভ্যালেন্ট 2টা। বুঝতে পেরেছো? ডিঅক্সিরাইবোজ বিশিষ্ট একটি ভাইরাসের নাম লিখো। তাহলে এখানে তোমাকে মানে স্যার ডিএনএ ভাইরাস। হ্যাঁ, ডিএনএ ভাইরাস। তাহলে এখানে ভাইরাসের নাম তো লিখবাই, আর আরেকটা জিনিস লিখবা, ডিঅক্সিরাইবোজ জিনিসটা কি। হ্যাঁ, তাহলে ডিঅক্সিরাইবোজ জিনিসটা কি কি বলবা? জি স্যার ওই ফার্স্ট এটা স্যার ডিএনএ এর একটা অংশ যেখানে মানে এখানে বলতে পারো যে একটা স্যার রাইবোজ পেন্টোজ সুগারের স্যার যদি একটা অক্সিজেন না থাকে চলে যায়। আচ্ছা, এখানে এটা তখন বলতে পারো ডিঅক্সিরাইবোজ। যে ডিএনএ গঠনকারী পেন্টোজ সুগার। ডিঅক্সিরাইবোজ কি? জি স্যার ডিএনএ গঠনকারী পেন্টোজ সুগার। গঠনকারী পেন্টোজ সুগার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ভাইরাসটার নাম কি লিখবা? একটা ডিএনএ ভাইরাসের নাম বলো দেখি। ডিএনএ ভাইরাস, টি2 ভাইরাস, টি2 ফার্স্ট ভাইরাস, হ্যাঁ, ব্যাকটেরিওফাজ বা ভ্যাকসিনিয়া ভিরোলা। আচ্ছা, এবার 3 নম্বর, এস ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় ম্যালেরিয়া পরজীবীর কোন জনন কোষ উৎপন্ন হয়? তাহলে এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় ম্যালেরিয়া পরজীবীর কোন জনন কোষ উৎপন্ন হয়? তাহলে এখানে জনন কোষের নামটা লিখবা, আর এক্স ফ্ল্যাজেলেশন কি এটা তোমাকে লিখতে হবে। কেউ বলতে পারবা? জনন কোষটা আমি বলে দিচ্ছি, শুক্রাণু বা পুংজনন কোষ। ম্যালেরিয়া পরজীবীর পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয়। এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়াটা মনে আছে যে ম্যালেরিয়া পরজীবীর একটা দশার নাম ছিল মাইক্রো গ্যামেটোসাইট, যার নিউক্লিয়াস ছোট, নিউক্লিয়াস বড় এবং আকৃতি হলো ছোট। তাদের নিউক্লিয়াসটি কি হয়? প্রথমে 4 থেকে 8 ভাগে ভাগ হয় এবং অপত্য নিউক্লিয়াস গঠন করে। প্রত্যেকটি অপত্য নিউক্লিয়াসের চারপাশে ফ্লাজেলার ন্যায় সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ সৃষ্টি হয় এবং প্রতিটি অভিক্ষেপে একটা করে নিউক্লিয়াস প্রবেশ করে এবং শুক্রাণু উৎপন্ন করে। এটা হলো এক্সফ্লাজেলেশন।
একটি কোএনজাইমের পূর্ণরূপ ইংরেজিতে লিখো। তাহলে কোএনজাইমের পূর্ণরূপটা কি হবে? CO কো, তারপরে ENZYME কোএনজাইম। আর কোএনজাইম কাকে বলে এটা তোমাকে লিখতে হবে। কোএনজাইম কাকে বলে? কারো কি মনে আছে কোএনজাইমের সংজ্ঞাটা? আচ্ছা আমি বলে দিচ্ছি। তাহলে কনজুগেটেড এনজাইম। জি স্যার মনে আছে। আচ্ছা বলো। জি স্যার কোএনজাইম এই যে প্রস্থেটিক গ্রুপে কোফ্যাক্টর আর কোএনজাইম থাকে, হ্যাঁ সেখানে হলো স্যার এই কোএনজাইমটা এনজাইমের যেসব প্রস্থেটিক গ্রুপে রাসায়নিক পদার্থ, যদি স্যার গ্রুপটি কোনোটা জৈব রাসায়নিক পদার্থ হয়, অর্গানিক কম্পাউন্ড হয়, yes, তাহলে yes. সেটাকে কোএনজাইম বলে। যেমন স্যার যে FAD, NAD, ATP। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে, অনেকটাই আইডিয়া ভালোই দিয়েছো। তবে এখানে আরেকটু কথা বলে দিবা যে কনজুগেটেড এনজাইমের নন প্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। হ্যাঁ, এরপরে তুমি ওই প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব যৌগ দ্বারা গঠিত হয় তখন তাকে বলবো কোএনজাইম। এই কথা বলে দিবা। আচ্ছা, ব্যাকটেরিয়ার চলনাঙ্গ কোন প্রোটিন দিয়ে গঠিত? তাহলে আগে তোমাকে এখানে লিখতে হবে ব্যাকটেরিয়ার চলনাঙ্গের নাম কি। ব্যাকটেরিয়ার চলনাঙ্গের নাম কি? পিলি। ব্যাকটেরিয়ার চলনাঙ্গের নাম হলো পিলি। আর এটা কোন প্রোটিন দিয়ে গঠিত? পিলিন। তাহলে এই গেল অনুধাবনমূলক কোশ্চিন। এবার আমরা আসছি থিওরি যে কোশ্চিন গুলো, সৃজনশীল কোশ্চিন। সবাই এখানে উদ্দীপকটা খেয়াল করো। আজকে পার্টিসিপেশন কিন্তু অনেক কম, মাত্র 13 জন বা 14 জন আছো। তো যাই হোক, এখন তাদের মনে হয় বায়োলজি সিলেবাস কমপ্লিট, এই জন্য এত কম। আচ্ছা এবার আমরা আসবো অঙ্গাণু ওয়াই। অঙ্গাণু ওয়াই আর একটা অঙ্গাণু জেড আলোক শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে, আর অঙ্গাণু জেড কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। তাহলে অঙ্গাণু ওয়াইটা কোন অঙ্গাণু? কেউ বলতে স্যার পারবে? ওই সালোক সংশ্লেষণ ঘটালে স্যার ওই পাতার কথা বুঝাইছে নাকি? সালোক সংশ্লেষণ তো না ঘটাবে। প্লাস্টিড। প্লাস্টিক। প্লাস্টিড, প্লাস্টিডের মধ্যে জি কোন স্যার, প্লাস্টিড? ক্লোরোপ্লাস্ট। 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 হ্যাঁ হ্যাঁ ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আর অঙ্গাণু জেড এটা কোন কোন অঙ্গাণু হবে? জারণ প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া। শক্তি করে। কোন অঙ্গাণু শক্তি উৎপাদন করতে পারে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া স্যার। হ্যাঁ, তাহলে এখন তো আমাদের এটা ইজি হয়ে গেল। তাহলে ক হলো কোষের প্রোটিন তৈরির কারখানা, রাইবোজোম। সাইটোসোল। রাইবোজোম। হ্যাঁ, খ হলো সাইটোসোলের কাজ কি। এখানে সাইটোসোল কাকে বলে আর সাইটোসোলের কাজ লিখবা। আর গ নাম্বার তো বলেই দিয়েছো, তাহলে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুর গঠন সহ কাজ লিখতে হবে। আর ঘ নম্বরে বলা হয়েছে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুর সচিত্র গঠন বর্ণনা করতে হবে এবং সেখানে সংগঠিত 3টি প্রক্রিয়ার নাম লিখতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় এমন 3টা প্রক্রিয়ার নাম কেউ বলতে পারবা? স্যার ওই শ্বসন কাজে ই হয় ওই স্যার ক্রেবস চক্র। ইলেকট্রন ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর তারপর হলো আরেকটা হলো স্যার ওই ক্রেবস সাইকেল। কেবস চক্র। কেবস চক্র। হ্যাঁ, আর আরেকটা জি স্যার, আরেকটা কেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্টেশন সিস্টেম। আরেকটা চক্র। স্যার যেটা এই শক্তি উৎপাদন, ও এটা তো ওই প্রক্রিয়ারই স্যার। আরেকটা হ্যাঁ, মনে ফ্যাটি অ্যাসিড চক্র বলতে পারো। ফ্যাটি অ্যাসিড চক্র। আচ্ছা এবার নমুনা 2 চলে গেলাম। সিওডি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে সিটা হলো কি? তাহলে এখানে বলছে মাতৃকোষ আর অপত্য কোষের দুটোতেই 20টা করে ক্রোমোজোম আছে। তাহলে সি অবশ্যই মাতৃকোষ আর ডি হলো অপত্য কোষ। তাহলে মাতৃকোষেও 20টা ক্রোমোজোম, অপত্য কোষেও 20টা ক্রোমোজোম। তাহলে প্রথম প্যারায় কোন বিভাজনের কথা বলা হয়েছে? মাইটোসিস। আবার ই ও এফ হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ। এই কোষ দুটিতে যথাক্রমে মাতৃকোষে 10 আর অপত্য কোষে 5। তাহলে দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস। এমপিএফ এর পুনরূপ কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সাইটোকাইনেসিসের গুরুত্ব লিখো। এখানে সাইটোকাইনেসিস কাকে বলে? মাতৃকোষের সাইটোপ্লাজমে
বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। হ্যাঁ, এবার সাইটোকাইনেসিসের গুরুত্ব লিখতে হবে। গ যে স্যার কারণ সাইটোকাইনেসিস না হলে তো কোষ দুইটা হবে না, ভিন্নই হবে না। হ্যাঁ, সাইটোকাইনেসিসের গুরুত্ব তুমি কি লিখবা? সাইটোকাইনেসিসের গুরুত্ব তুমি এটা লিখতে পারো যে যখনই হলো এর মাধ্যমে মাতৃকোষের যখন ক্যারিওকাইনেসিস হয়, ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়, দুইটা অপত্য নিউক্লিয়াস পাওয়া যায়। কিন্তু এই ধরনের মাতৃকোষ যাতে নিউক্লিয়াস আছে দুইটি, এদের মধ্যে যদি সাইটোকাইনেসিস না ঘটতো তাহলে উৎপন্ন কোষগুলো বহু নিউক্লিয়াস যুক্ত হইতো। হ্যাঁ, এই জন্য সাইটোপ্লাজমের বিভাজন অবশ্যই হওয়া দরকার। সাইটোপ্লাজমের বিভাজন হলে দুইটি অপত্য কোষ পাওয়া যায়, তৈরি হবে। গ সি কোষ, তাহলে উদ্দীপকের সি কোষের সংগঠিত বিভাজনটা হলো মাইটোসিস। তার গুরুত্ব লিখবা, লিখে তৃতীয় ধাপটার নাম কি হবে? মেটাফেজ। মেটাফেজ। তাহলে মেটাফেজ ধাপটি চিত্র সহ উদ্দীপকের এই কোষের সংগঠিত বিভাজনের মানে মায়োসিস যে উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায়। তাহলে মায়োসিসের কোন উপপর্যায় এর কারণে মূলত জীব বৈচিত্র্য হয়? প্যাকাইটিন। প্যাকাইটিন। তাহলে মায়োসিস 1, প্রোফেজ 1, হ্যাঁ, প্রোফেজ 1 এর মধ্যে আসবে 3 নম্বর পর্যায় প্যাকাইটিন। সেখানে যেহেতু প্লাজমা ক্রসিং ওভার হয়, হ্যাঁ, সেটা বর্ণনা করে তোমার ওটা বলতে হবে যে কেন জীব বৈচিত্র্য হয় সেটা উল্লেখ করতে হবে। নমুনা 3, আরিফ মাংস দিয়ে ভাত খেলো। ক নম্বর কোশ্চিন, এনএডিপির পূর্ণরূপ লিখো, কি হবে? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এর পূর্ণরূপ। মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যাবে? এখানে মোমের সংজ্ঞা দিবা, আর মোমের বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে সেটা লিখবা। মোমের সংজ্ঞা কারো মনে আছে? এটা তো হাইড্রোকার্বন নাকি কোন ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদান স্থগিত হয়ে মোম তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখবো যে মনোহাইড্রিক অ্যালকোহল যখন ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টার যৌগ গঠন করবে, হ্যাঁ, তখন তাকে আমরা মোম বলবো। তাহলে তো আমরা সংজ্ঞা পেরে গেছি। সংজ্ঞা পারলে অবশ্যই এখন বিশ্লেষণকারী উপাদানগুলো কি হবে সেটা বলতে পারবা। বলো দেখি। বিশ্লেষণকারী উপাদানগুলো বলো। তুমি তো সংজ্ঞা পারলা, যে সংজ্ঞাটা দিয়েছো সেই পারবে ইনশাআল্লাহ। তাহলে মোমকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? বলো। তাহলে অবশ্যই ফ্যাটি অ্যাসিড তো পাওয়া যাবে। আর যেহেতু আমরা এখানে মনোহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করেছি, তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। উদ্দীপকের শেষোক্ত খাদ্যে বিদ্যমান জৈব পদার্থের গঠনভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছক আকারে দেখাও। তাহলে উদ্দীপকের শেষোক্ত খাদ্য হলো ভাত। তাহলে ভাত জৈব পদার্থ। স্যার ওই যে শর্করা, কার্বোহাইড্রেট, জটিল শর্করা, শর্করা বা জটিল শর্করা। তাহলে এখন শর্করা যদি ধরি, তাহলে শর্করার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছক আকারে দেখাও। তাহলে শর্করার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ কোনটা ছিল? স্যার ওই যে গঠনভিত্তিক চারটা, যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, তারপর অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এখানে বলেছে ছক। তাহলে এক সাইডে লিখবো এক সাইডে লিখবা যে শর্করার নাম, হ্যাঁ, নাম লেখার পর মাঝখানে লিখবা হলো একটা শব্দ দিবা যে কাকে বলে সেটা দিলা, আর শেষের দিকে আরেকটা কলাম লিখবা, সেখানে উদাহরণ দিবা। তাহলে এরকম 3টা কলামের মাধ্যমে তুমি এটা তুলে ধরবা, যেহেতু ছক বলেছে। উদ্দীপকে প্রথমোক্ত খাদ্যে বিদ্যমান জৈব পদার্থের বৈশিষ্ট্য উল্লেখ করব। তাহলে প্রথমোক্ত খাদ্যটার নাম কি? মাংস, অর্থাৎ প্রোটিন। তাহলে প্রোটিন পদার্থের বৈশিষ্ট্য লিখতে হবে। লিখে জীবদেহে তার গাঠনিক ও বিপাকীয় ভূমিকা তুলে ধরতে হবে। তাহলে প্রোটিনটা কিভাবে গঠিত হয় সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে প্রোটিনটা কিভাবে গঠিত হয় কারো আইডিয়া আছে? অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড কি বন্ধন দ্বারা যুক্ত? পেপটাইড বন্ধন দ্বারা। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড
পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন বা আমিষ তৈরি হয়। এখন আমিষ বিপাকীয় ভূমিকা কি কি পালন করে? তুমি এখানে বলতে পারো, কয়েকটা বিপাকীয় ভূমিকা তুলে ধরতে পারো যে এরা কি করে, যে প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে, তারপর ডিঅ্যামাইনেশন ঘটায়, তারপর হলো ট্রান্স অ্যামাইনেশন ঘটায়। এই কয়েকটা বিপাকীয় ভূমিকা তুলে ধরতে পারো। কি কি বললাম? একটা বললাম ট্রান্স অ্যামাইনেশন, একটা হলো ডিঅ্যামাইনেশন, আর আরেকটা বললাম প্লাজমা প্রোটিন তৈরি করে। ওখানে আরেকটা জিনিস বলতে হবে যে জীবদেহে তার গঠন। দেখবো যে আবুল হাসান স্যারের বইয়ে প্রথম দিকে একটা দেওয়া আছে, বা আমরা যখন ক্লাস নিয়েছি তখন আমরা এই গঠনটা দেখিয়েছিলাম যে অ্যামাইনো অ্যাসিড গুলো কিভাবে পেপটাইড বন্ধন তৈরি করছে। ওই চিত্রটা এখানে কিন্তু দিতে হবে। আমিষের গঠনের জন্য ওই চিত্রটা এখানে তুলে ধরতে হবে। ওকে? জি স্যার। আচ্ছা, এবার আসছি নমুনা প্রশ্ন 4। তাহলে ব্যাঙাচি আকৃতির এক প্রকার ভাইরাস প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীবকে আক্রমণ করে, তার ভিতরেই সংখ্যাবৃদ্ধি সম্পন্ন করে এবং পোষকটিকে ধ্বংস করে। তাহলে সাইজন কি? সাইজন কি একবার আমি বলেছি। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে। হ্যাঁ, ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে সাইজন বলে। তারপর হলো ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহকের বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে বাহকের এটা হলো এইডিস ইজিপ্টিয়া, এডিস ইজিপ্টি, ইজিপ্টি, আরেকটা হলো স্যার এইডিস অ্যালবোপিক্টাস। হ্যাঁ, যে কোনো একটা বললেই হবে। আর এখানে তোমাকে বলতে হবে অবশ্যই যে ডেঙ্গু জ্বর জিনিসটা কি। জি স্যার। ডেঙ্গু জ্বর বলবা যে ফ্ল্যাভিভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের একটি জ্বর রোগ। আচ্ছা, এবার আসবো উদ্দীপকে উল্লিখিত পোষকের বৈশিষ্ট্য সহ গঠন বর্ণনা করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত পোষকটার কি নাম? ব্যাঙাচি আকৃতি এক প্রকার ভাইরাস প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীবকে আক্রমণ করে। তাহলে এখানে ভাইরাসের পোষক দেহ কে? পোষক দেহ স্যার ওই যে যাকে আক্রমণ করে। হ্যাঁ, যাকে আক্রমণ করে। তাহলে প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীবকে আক্রমণ করে। তাহলে এই প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীবটা আসলে কি? ব্যাঙাচি আকৃতির এক প্রকার ভাইরাসটার নাম কি? টিটু ভাইরাস, বা আমরা বলতে পারি ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস। যদি ব্যাকটেরিওফাজ ভাইরাস বলি, তাহলে কাকে আক্রমণ করবে? স্যার ওই যে ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা হলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। তাহলে পোষক দেহটা হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এখানে লিখতে হবে, চিত্র সহ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আর গঠন লিখতে হবে। ঘ, উদ্দীপকের আলোকে স্যার ওইটা কি স্যার ওই যে লাইটিক চক্র লিখতে হবে গ নম্বরে? না, ঘ নাম্বারটা বলছে গ স্যার গ হলো না, লাইটিক চক্র না, পোষকের বৈশিষ্ট্য বলেছে। পোষক মানে ব্যাকটেরিয়া। ও পোষকের বৈশিষ্ট্য। ওকে স্যার। স্যার ওই যে পোষকের ইটি ধ্বংস করে, এটা কি ওই প্রক্রিয়া নাকি অন্য প্রক্রিয়া? না, পোষককে উদ্দীপকে লেখা যেটা না, ঘ নাম্বার যেটা সেটা হবে হয়তো ওইটা, কিন্তু গ নাম্বারটা পোষকের বৈশিষ্ট্য লিখতে হবে, মানে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখতে হবে, গঠন লিখতে হবে। আর ঘ নাম্বারটা আছে উদ্দীপকের আলোকে প্রথমোক্ত অণুজীবের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়ায় প্রথম দুটি ধাপ বর্ণনা করে পুরো প্রক্রিয়াটি চিত্রে দেখাও। তাহলে উদ্দীপকের আলোকে প্রথমোক্ত অণুজীবের সংখ্যা বৃদ্ধি, প্রথমোক্ত অণুজীবটা হলো ভাইরাস, ফাজ ভাইরাস। তাহলে ফাজ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া এখানে কিন্তু উল্লেখ করে না, ঠিক আছে? কারণ আমরা জানি যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুই ভাবে হয়, একটা লাইটিক আর এটা হলো লাইসোজেনিক। একটা হলো লাইসোজেনিক। তো যে কোনো একটা চক্রের এখানে চিত্র দিলেই হবে। তুমি লাইটিক চক্র দিতে পারো, লাইসোজেনিক চক্র দিতে পারো, যে চক্র দাও তোমাকে প্রথম দুটি ধাপ বর্ণনা করতে হবে এবং বর্ণনা করে প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এখানে কিন্তু উল্লেখ করা নাই যে আসলে লাইটিক চক্র না লাইসোজেনিক চক্র। তাহলে যে চক্র দিবা সেই চক্রের পুরা চিত্র দিবা এবং প্রথম দুইটা ধাপের বর্ণনা দিবা। বুঝতে পেরেছো? প্রথম দুটি ধাপ। হ্যাঁ, প্রথম দুটি ধাপের নাম কি? স্যার একটা হলো সংযুক্তি পৃষ্ঠলগ্নি ভবন লাইটিকের,
আরেকটা হলো স্যার যে ডিএনএ DNA ফার্স্ট মূলক ডিএনএ প্রবেশ। অনুপ্রবেশ, কোষক কোষে ফার্স্ট তারপর ডিএনএ প্রবেশ, ডিএনএটাকে এই করে ফেলে কোষক কোষে ফার্স্ট ডিএনএ প্রবেশ। প্রবেশ। আচ্ছা, এবার আরেকটা নমুনা কোশ্চিন 5, শৈবাল ও ছত্রাক দুটি ভিন্ন ধরনের জীব। ক নাম্বার বলা হয়েছে অ্যাপ্লানোস্পোর কি? কি বলবা, অ্যাপ্লানোস্পোর কি? স্যার ফ্লাজেলাবিহীন স্পোর হ্যাঁ, ফাজলাবিহীন স্পোরের নাম অ্যাপ্লানোস্পোর। অথবা ক স্পোর। নাম্বার, একটি সিনোসাইটিক শৈবালের গণনাম লিখুন। এখানে সিনোসাইটিক শৈবাল কাকে বলে আর তার গণনামটা লিখতে হবে। ওই যে সিনোসাইটিক শৈবাল কাকে বলে? স্যার যে স্যার যেই শৈবালের দেহ স্যার নলাকার, শাখান্বিত, প্রস্থ প্রাচীরবিহীন এবং বহু স্যার নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস থাকে স্যার, ওইটা অনেক হচ্ছে আমরা নিউক্লিয়াস এখানে থাকে। বলতে পারি যে প্রস্থপ্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস যুক্ত শৈবালকে আমরা বলবো সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিং। হ্যাঁ, যার যার প্রস্থপ্রাচীর থাকবে না প্রোটোপ্লাস্ট গুলোর মধ্যে, যার কারণে শৈবালের কোষটা হয়ে যায় বহু নিউক্লিয়াস যুক্ত। তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত এরকম শৈবালের গণনাম কি? ভাউচারিয়া। ভাউচেরিয়া। ভাউচেরিয়া। আরেকটা বলতে পারবা? দুইটা আছে। মনে নেই স্যার। বট্রেডিয়াম। বি দিয়ে জি স্যার, বট্রেডিয়াম। বট্রেডিয়াম, ভাউচেরিয়া, আর এটা হলো বট্রেডিয়াম। গ, উদ্দীপকে প্রথমোক্ত জীবের একটি গণের গঠন সহ অযৌন জনন বর্ণনা করো। তাহলে প্রথমোক্ত জীবটা কি? শৈবাল। শৈবাল। স্যার শৈবাল। তাহলে শৈবালের একটি গণ, তোমাদের কোন শৈবালটা পড়ানো হয়েছে? স্যার উলুথ্রিক্স। ইলোথ্রিক্স। তাহলে ইলোথ্রিক্স হয়ে গেল, আরেক মাস হয়ে গেল। এবার ইলোথ্রিক্সের গঠন সহ গঠন লিখতে হবে। গঠনের জন্য 1 আর অযৌন জননের জন্য 1। তাহলে গঠন আমরা জানি ইলোথ্রিক্স স্যার জুস শৈবাল পয়েন্টটা দিব না আমরা? কেমন সেটা লিখবা, সূত্রাকার, তারপর হলো অসাব, তারপর আমরা বলবো যে এর প্রত্যেকটা কোষ দেখতে কেমন, সবচেয়ে নিচের কোষ দেখতে কেমন, সবচেয়ে উপরের কোষ দেখতে কেমন, হ্যাঁ, প্রত্যেকটা কোষ কি কি নিয়ে গঠিত, হ্যাঁ, এগুলো তোমাকে বলতে হবে। তারপরে অযৌন জনন আমরা পড়াইছি, অযৌন জনন তোমাকে তুলে ধরতে হবে। ঘ, উদ্দীপকের জীবদ্বয়ের মিথজীবী সংগঠনের অন্তর্গঠনের চিত্র সহ বর্ণনা দাও। তাহলে উদ্দীপকের জীবদ্বয়ের মিথজীবী সংগঠনটার নাম কি? স্যার লাইকেন। লাইকেন। তাহলে লাইকেনের লাইকেন। একটা কিন্তু আমরা অন্তর্গঠন দেখাইছিলাম, যেখানে ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেরুলা, তারপর নিম্ন কর্টেক্স, রাইজাইন, এই সমস্ত একটা চিত্র দিয়ে একটা বর্ণনা তোমাদের দেখানো হয়েছে। হ্যাঁ, ওইটার তোমাকে বর্ণনা দিতে হবে। হ্যাঁ, ফলিওজ লাইকেন। ফলিওজ লাইকেনের অন্তর্গঠনের বর্ণনা তোমাদের পড়ানো হয়েছে, তখন তোমরা ওইটার বর্ণনা দিবা। এবং তোমরা কিন্তু যে লাস্টে যেটা চাচ্ছে সেটারই খালি বর্ণনা দিবা না, তার আগে এটা অবশ্যই বলতে হবে যে উদ্দীপকের জীবদ্বয় হলো শৈবাল ও ছত্রাক, শৈবাল ও ছত্রাকের মিথজীবী সংগঠনের নাম লাইকেন, আর লাইকেনের অন্তর্গঠনের চিত্র লিখে দেওয়া হলো আর বর্ণনা তুলে ধরলাম। এইভাবে প্রত্যেকটা স্টেপ তোমাকে লিখে আসতে হবে। আমরা জানি যে তুমি লাস্টে ওই বর্ণনায় লিখবা, কিন্তু আগে তুমি এই 2-1 লাইনের যে কথাগুলো এগুলো লিখলে না, সেক্ষেত্রে তুমি ওই মার্কসগুলো কম পাবা। আমরা জানছি তুমি যখন এই লাস্টের চিত্র সহ বর্ণনা দিবা, ওটা যখন লিখবা তখন আমরা জানি হ্যাঁ তুমি এটা পারতা, কিন্তু তোমার হয়তো একটু মানে বোঝার দক্ষতা হয়তো ভালো ছিল না, এই কারণে ওই আগের যে ছোট ছোট ক্লু গুলো ছিল সেই ক্লু গুলো তোমরা লিখলা না। কাজেই সেগুলো লিখে আসতে হবে, কারণ ওগুলা লেখার জন্য তোমাদের মার্কস আছে। কাজেই এই ধরনের কোশ্চেন গুলো এভাবে তোমরা ছোট ছোট ভাবে আগে লিখবা। যেমন এই যে তোমরা এখানে বুঝতে পারছো শৈবালের গঠন আর ইউরোথ্রিক্স শৈবালের গঠন আর অযৌন জনন চাওয়া হয়েছে, সবাই এটাই লিখতে গেল। তোমাকে এইভাবে বলতে হবে উদ্দীপকের প্রথমোক্ত জীবটি হলো শৈবাল, শৈবালের গঠনটা হলো ইউরোথ্রিক্স, তারপরে তার গঠন আর তার অযৌন জনন নিচে দেওয়া হবে, এইভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা, যাই হোক, তোমাদের যেহেতু এমসিকিউ হচ্ছে, আমি জাস্ট পঞ্চম অধ্যায়ের শৈবাল ও ছত্রাক এই চ্যাপ্টারের কয়েকটা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করছি। এটা তোমাদের ইতে দেওয়া নাই, ওই লেকচার যে আপলোড ওখানে দেওয়া নাই। হ্যাঁ, এটা আমি আজ সকালে তৈরি করলাম যে তোমাদের এটা সুবিধা হবে। তাহলে যে কোশ্চেন গুলো আমরা শৈবাল ও ছত্রাক থেকে করেছি সেগুলো এখন আমরা বুঝাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, এককোষী সচল শৈবাল কোনটি? কেউ কারো জানা থাকলে বলতে পারো। এককোষী সচল শৈবাল ঘ
ক্লোরেলা, ভলভক্স, ক্লামিডোমোনাস, ইলোথ্রিক্স, কোনটা হবে? ক্লোরলাই তো মনে হইতেছে যতটুকু না। সচল শৈবাল মানে কি? ফ্লাজেলা থাকবে। জি স্যার। তাহলে সচল শৈবাল ইলোথ্রিক্সে কি ফ্লাজেলা ছিল? খেয়াল নাই। ইলোথ্রিক্সে কিন্তু তিন ফ্লাজেলা নাম্বারটা। ছিল না। ইলোথ্রিক্স শৈবালে কিন্তু ফ্লাজেলা ছিল না। তাহলে এর অ্যান্সার হবে ক্লামাইডোমোনাস। আর ক্লোরেলা হলো নিশ্চল এককোষী শৈবাল। জি স্যার, ওই ক্লামিডোমোনাস। হ্যাঁ, ক্লামাইডোমোনাস। নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল? এটা তো পড়ার কথা। বোট্রিয়াম একটু আগে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, লোহিত শৈবালের বোট্রিয়াম। লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি? লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য। হ্যাঁ, স্টার্চ, প্যারামাইলন, প্যারামাইলন। স্যার প্যারামাইলিন। স্টার্চ, প্যারামাইলন স্যার প্যারামাইলিন। কোনটা? প্যারামাইলন। না, প্যারামাইলন। ফ্লোরিডিয়ান। না স্যার, স্যার, এটা তো তো ওটা হবে স্যার, না। ফ্লোরিডিয়ান স্টার্চ। প্যারামাইলন তো অগ্নি শৈবালের। কোনটা? ফ্লোরিডিয়ান স্টার্চ। স্যার এটা তো ফ্লোরিডিয়ান স্টার্চ। 4 নম্বর কোশ্চেন, পাথরের গায়ে যে শৈবাল জন্মায়, এটা পারার কথা। পাথরের গায়ে যে লিথোফাইট। শৈবাল জন্মায় তাকে কি স্যার বলে? লিথোফাইট। লিথোফাইট। স্যার লিথোফাইট। আচ্ছা, 5 নম্বর একটু খেয়াল করো, এটাও পারার কথা। ছোট সচল পুংগ্যামেটের সাথে বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের যৌন জনন প্রক্রিয়ার নাম কি? উগ্যামি, অ্যানাসোগ্যামি, স্যার উগামি। উগ্যামি। হ্যাঁ স্যার উগামি। হ্যাঁ, উগ্যামি হবে। ক নাম্বার? 6, ইলোথ্রিক্স শৈবালের বৈশিষ্ট্য কি কি? দেহ ফিলামেন্টাস বা শীর্ষাকার, ফিলামেন্টাস। জি স্যার, ঠিক আছে এটা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট আংটি আকৃতির বা বেল্ট স্যার আকৃতির। তিনটাই। এটাও ঠিক আছে। আর আর হলো তিন নম্বর হেটারো হলো ফেলিক শৈবাল। শৈবাল। এটাও ঠিক আছে স্যার। তিনটাই। তিনটাই, কারণ হেটারোথ্যালিক কেন? হেটারো ফেলিক শৈবাল কি কারণে? এটা অন্য স্যার কারণ কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কি এই কারণে হেটারোথেলিক শৈবাল। স্যার 3 না, না, নম্বরটা না, স্যার না, হেটারোথেলিক। না, হেটারোথ্যালিক মানে ওটা না। হেটারোথ্যালিক মানে হলো যে ইলোথ্রিক্স এর একটা স্যার অন্য জনেরটা খায় এরকম হয়তো বা। না, ইলোথ্রিক্স এর মানে একটা সূত্রক যদি পুংগ্যামেট তৈরি করে, তাহলে ইলোথ্রিক্স এর আরেকটা সূত্রক তৈরি করবে স্ত্রী গ্যামেট। ঠিক আছে? ও জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য হলো তারা হেটারোথ্যালিক। তাহলে এখানে ঘ নম্বর হবে, তিনটাই হবে। ভিন্ন হ্যাঁ, মানে ভিন্ন, এটা হলো ভিন্নভাষী। জি স্যার। ভিন্নভাষী বা একলিঙ্গ বা হেটারোথ্যালিক। পাইরিনয়েড কোন জাতীয় পদার্থ? স্যার প্রোটিন প্রোটিন। জাতীয় লিপিড স্যার। পদার্থ। প্রোটিন। কারণ আমরা জানি পাইরিনয়েডের কেন্দ্রীয় অঞ্চল হলো প্রোটিন, আর প্রোটিনকে ঘিরে রাখে স্টার্চের আবরণ। তাহলে তাহলে কেন্দ্রীয় অংশ যেটা আছে সেটাই হলো তার গঠন। পাইরিনয়েড হলো প্রোটিন। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করে ফেলি, পাইরিনয়েড কোথায় পাওয়া যায়? পাইরিনয়েড কোথায় পাওয়া যায়? স্যার ছত্রাক। না, পাইরিনয়েড কোথায় পাওয়া যায়? এটা কোষের নামও বলতে পারো, বা উদ্ভিদের নামও বলতে পারো, বা অঙ্গাণুর নামও বলতে পারো। স্যার পাইরিনয়েড প্রোটিন হলে স্যার প্রোটিন তৈরি কারণে তো রাইবোজোম। স্যার রাইবোজোমে। না 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 না, পাইরিনয়েড পাওয়া যায়। স্যার এটা তো সঞ্চিত খাদ্য। না, পাইরিনয়েড সঞ্চিত আচ্ছা। খাদ্য না। পাইরিনয়েডটা হলো তোমার পাওয়া যাবে যে ইলোথ্রিক্স এর যে ক্লোরোপ্লাস্ট আছে না, ইলোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা পাওয়া যাবে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের সাথে পাইরিনয়েড সংযুক্ত থাকে। আর এর মেন গঠন হলো প্রোটিন, স্যার মনে ঘিরে পড়ছে। রাখে স্টার্চের আবরণ। তাহলে পাইরিনয়েড পাওয়া যাবে ক্লোরোপ্লাস্ট। কার ক্লোরোপ্লাস্ট? ইলোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, 8, ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি? কোথায় আর? স্যার কাইটিন। কাইটিন। হ্যাঁ, ঠিক আছে। কাইটিন। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে কি বলা হয়? স্যার হস্টোরিয়াম। 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 অ্যাগারিকাস ছত্রাকের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্রুট বডির নাম ব্যাসিডিওকার্প, রাইজোমরফিক, মাইসিলিয়াম, হাইফি, প্রস্থপ্রাচীরবিহীন, কোনটা হবে? এক স্যার দুই 1 ও হবে, 3। তারপরে 1 নম্বর তো হবে, 2ও তো হবে। 2 রাইজোমরফিক মাইসিলিয়াম হবে, 3 হাইফি, আচ্ছা, প্রস্থপ্রাচীরবিহীন। হবে স্যার। 3 নম্বরটা মাইসিলিয়ামের হাইফাই কি প্রস্থপ্রাচীর ছিল? ছবিটা খেয়াল করো, আমরা যখন ছিল তো অ্যাগারিকাস মনে হয়। ছত্রাক পড়াই,
আমরা যখন অ্যাগ্রিগাস ছত্রাক পড়াই তাহলে অ্যাগ্রিগাস ছত্রাকের মাইসিলিয়ামটা চিত্র কেমন ছিল? কালো কালো আড়াআড়ি রেখা ছিল না হাইফার ভিতরে? জি স্যার। তাহলে কি প্রস্থপ্রাচীর আছে? তাহলে 3 নম্বরটা হবে না। তাহলে 1 আর 2 মানে ক। কোনটি বিষাক্ত মাশরুম? অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, অ্যাগারিকাস বিটারকুইস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, অ্যাগারিকাস ব্লুমেন্সেন্স। স্যার প্রথমটা। হ্যাঁ, জ্যান্থোডার্মাস, ঠিক আছে। গোল আলোর বিলম্বিত ধসা রোগের জীবাণুর নাম কি? পেনিসিলিয়াম। স্যার গহ। কয় নাম্বার? ফাইটোফথোরা ইনফেস্টান্স। হ্যাঁ, ফাইটোপথরা ইনফেস্টিস, ঠিক আছে। লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে? স্যার 5 শৈবাল থেকে 15%। থেকে 5 না, থেকে 5 থেকে 15। 10 ভাগ। 5 থেকে 10 ভাগ। স্যার 10। আর 90 থেকে 95 ভাগ থাকবে ছত্রাক। নিচের কোনটি ক্রাস্টোজ লাইকেন? জ্যান্থোরিয়া, পুসনিয়া, গ্রাফিস, এফিবি। কেউ পারবা? ক্রাস্টাস কি আবার? এটার অ্যান্সার হবে গ্রাফিস। 14 গ, গ্রাফিস। তো এই হলো তাহলে আজকের ক্লাস। আজকের ক্লাসে পার্টিসিপেশন অনেক কম। যারা ক্লাস করেছো অবশ্যই তোমরা ভাগ্যবান এবং তোমরা এর মধ্যে থেকে কিছু হয়তো কমন পেয়ে যেতে পারো। আর তোমরা এরকম আমি যেভাবে যেমন একটা চ্যাপ্টার দেখালাম, তোমরা এরকম অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো এরকম নিজেরাই প্রশ্ন করবা এবং নিজেরাই অ্যান্সার গুলো বের করার চেষ্টা করবা। তাহলে দেখবো যে তোমাদের পড়া হয়ে গেছে। আর আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসগুলো আমি যদিও বলে দিয়েছি, সেগুলো তোমরা অন্তত বর্ণনামূলক জিনিসগুলো পড়তে পারো। আর আসলে ক্লু গুলো কি তোমরা একটা খাতায় তুলে রাখতে পারো, যে আমরা যেমন এই বিশেষ করে গ আর ঘ কি কি ক্লু আমি পড়াইছি সেগুলো জাস্ট একটা খাতায় তুলে রাখলাম। আজকে এই কাজটা করে রাখো, তাহলে দেখবো যে তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো করবা। আর আরেকটা ক্লাস সম্ভবত পাইতে পারি, নাও পাইতে পারি, কারণ আজকে হলো কি বার? আজকে হলো বৃহস্পতিবার। সোমবার আসতে মনে হয় 12 তারিখ। হ্যাঁ, তা পেতে পারি মনে হয়। তো যাই হোক, পেলে ভালোই হবে, আরেকটা ক্লাস নেওয়া যাবে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? তো কারো যদি প্রশ্ন থাকে তাহলে ওই সোমবারের ক্লাসে তোমরা তাহলে তুলে ধরো, সেগুলো সলভ করার চেষ্টা করব। আর 1 মিনিট মতো সময় আছে, যারা এখনো নাম রোল লেখো নাই লিখে দাও। তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।